আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও জানি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভালো থাকা শব্দটা এখন বড্ড আপেক্ষিক হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আমাদের জন্য নতুন, নতুন চমক আর সংখ্যা নিয়ে হাজির হচ্ছে। গত ২৪ ঘন্টায় ঢাকার রাজনীতিতে, বিশেষ করে ক্ষমতার অন্দরমহলে যে তোলপাড় শুরু হয়েছে তা নিয়ে কথা না বললে আসলে নিজেকেই অনেকটা অপরাধী মনে হবে। আমরা এতদিন একটা ধারণা নিয়ে বসেছিলাম। আমরা ভেবেছিলাম যে ৫ই আগস্টের পর যে সরকার গঠিত হয়েছে, তাদের পেছনে হয়তো পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার একচ্ছত্র এবং অন্ধ সমর্থন রয়েছে। এর পাশাপাশি আমরা মনে করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যা চাইবেন, যেভাবে চাইবেন, আমেরিকা বা পশ্চিমা বিশ্ব হয়তো তাতেই সায় দেবে। কিন্তু রাজনীতির হিসাব কি আসলে এতটাই সহজ? গত ২৩ ডিসেম্বর অর্থাৎ বুধবার ওয়াশিংটন থেকে যে বার্তাটি ঢাকায় এসে পৌঁছেছে, তা এক কথায় বলতে গেলে বর্তমান সরকারের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। আজকে আমি আপনাদের সাথে খুব খোলাখুলিভাবে, একেবারে হৃদয়ের গভীর থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কোনো রাগঢাক না রেখেই বলতে চাই, আমেরিকার প্রভাবশালী কংগ্রেস সদস্যদের এই চিঠি আসলে বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে ঘুরিয়ে নিচ্ছে। কেন হঠাৎ করে আমেরিকা আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রক্রিয়ার বিরুদ্ধে এতটা কঠোর অবস্থান নিল, এবং এর ফলে ডক্টর ইউনূসের সামনে এখন কি পথ খোলা আছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখন আমাদের অস্তিত্বের জন্য অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। আপনারা জানেন, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা তোড়জোড় চলছে। সরকার চাইছে নির্বাচনটা এই সময়ের মধ্যেই করে ফেলতে। নির্বাচন কমিশন কাজ করছে, রোডম্যাপ দেয়া হচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তে যখন সরকার মনে করছে তারা সবকিছু গুছিয়ে এনেছে, ঠিক তখনই মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্যরা ডক্টর ইউনূসের কাছে একটি চিঠি পাঠালেন। এই চিঠিটা কিন্তু যে সে চিঠি নয়। চিঠিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাংকিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিক্স। দেখুন, আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা অবশ্যই জানেন গ্রেগরি মিক্স ডেমোক্রেটিক পার্টির কতটা প্রভাবশালী ব্যক্তিত্ব। তার সাথে আছেন বিল হুইজেন্ডা, সিডনি কমলজেডার জোর্ড, জুলি জনসন এবং টম সুজির মতো আইন প্রণেতারা। তারা খুব পরিষ্কার ভাষায় কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে ও অত্যন্ত কঠোরভাবে কিছু বার্তা দিয়েছেন। চিঠির মূল বিষয়বস্তু যদি আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি, তবে দুটো প্রধান পয়েন্ট আমাদের সামনে ভেসে ওঠে। প্রথমত, তারা বলছে নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে ইনক্লুসিভ ইলেকশন। এই শব্দটার অর্থ হলো দেশের প্রধান সব রাজনৈতিক দলের অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। কাউকে বাদ দিয়ে, কাউকে জেলের ভেতরে রেখে বা কাউকে নিষিদ্ধ করে যে নির্বাচন হবে তা আমেরিকা মেনে নেবে না। দ্বিতীয়, এবং এটাই সম্ভবত সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া বা আলোচনা, তার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকা কেন হঠাৎ আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? বিষয়টা আসলে আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে কথা বলা নয়। বিষয়টা হলো গণতান্ত্রিক রীতিনীতির একটি বিশাল প্রশ্ন। কংগ্রেস সদস্যদের চিঠিতে খুব সুন্দর এবং যৌক্তিক একটা আর্গুমেন্ট বা যুক্তি তুলে ধরা হয়েছে। তারা বলছেন, কোনো ব্যক্তি যদি অপরাধ করে, যদি কোনো নেতা দুর্নীতি করে, টাকা পাচার করে বা মানবাধিকার লঙ্ঘন করে, তবে দেশের প্রচলিত আইনে তার বিচার হতে হবে। তাকে জেলে দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, এতে আমেরিকার কোনো আপত্তি নেই। কারণ অপরাধের দায় ব্যক্তির,
কিন্তু কিছু ব্যক্তির অপরাধের দায় চাপিয়ে পুরো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেয়া, সেই দলের কার্যক্রম বন্ধ করে দেয়া, এটা মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আমাদের দেশে গত ১.৫ বছর ধরে আমরা কি দেখছি? আমরা দেখছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য নানা মহল থেকে বিভিন্নভাবে দাবি উঠছে। সরকারের তরফ থেকেও নানা সময়ে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু আমেরিকার এই চিঠির পর সেই প্রক্রিয়ায় কি একটা বড় ধাক্কা লাগলো না? দেখুন, আমেরিকা স্পষ্ট করে দিল যে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতার পরিবর্তে সম্মিলিত দায় চাপানো তারা সমর্থন করে না। অর্থাৎ শেখ হাসিনা বা তার দলের কয়েকজন শীর্ষ নেতার অপরাধের জন্য পুরো আওয়ামী লীগ বা এর লক্ষ লক্ষ কর্মী সমর্থককে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়াটা আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবে মেনে নেবে না। এটাকে তারা মানবাধিকার লঙ্ঘন হিসাবে বর্তমান সময়ে দেখছে। এখন প্রশ্ন হলো, এই চিঠির পর ডক্টর ইউনূস কি করবেন? তিনি কি আমেরিকার কথা শুনবেন, নাকি তিনি তার নিজের পরিকল্পনায় অটল থাকবেন? এখানে তৈরি হয়েছে এক বিশাল জটিলতা। আমরা যদি ডক্টর ইউনূসের গত ১.৫ বছরের কর্মকাণ্ড এবং তার অবস্থান বিশ্লেষণ করি, তবে দেখা যায় তিনি খুব একটা নমনীয় হওয়ার পাত্র নন। তার এবং তার সরকারের হয়তো পরিকল্পনা আছে যে আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচনটা করে ফেলার। বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো ভাবছে ভোটের শতাংশ যাই হোক, নির্বাচনটা করে ফেলি। ধরুন, নির্বাচনে মাত্র ১০ থেকে ১৫% মানুষ ভোট দিল বা ভোট দিতে গেল। আমাদের দেশের আইনে কিন্তু এমন কোনো কথা লেখা নেই যে নির্দিষ্ট শতাংশ ভোট না পড়লে নির্বাচন বাতিল হয়ে যাবে। অর্থাৎ আইনগতভাবে নির্বাচনটা হয়তো বৈধ হয়ে যাবে বা বৈধ হবে। সরকার হয়তো বিশ্বকে দেখাবে যে দেখুন, আমরা নির্বাচন দিয়েছি, মানুষ ভোট দিয়েছে। কিন্তু বাস্তবতা কি এত সহজ? ৫ বা ১০% ভোটের উপর ভিত্তি করে গঠিত একটি পার্লামেন্ট কি ১৬-১৭ কোটি মানুষের কোনোভাবে প্রতিনিধিত্ব করতে পারে? আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, তাহলে দেখবেন অতীতেও একতরফা নির্বাচন হয়েছে। ২০১৪ বা ২০২৪ সালের নির্বাচনের কথা ভাবুন। কিন্তু সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়নি বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যদি ডক্টর ইউনূস সেই একই পথে হাঁটেন, তবে তার সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে কি হবে? আন্তর্জাতিক মহল কি সেই সরকারকে কোনোভাবে স্বীকৃতি দেবে? আমেরিকার এই চিঠিটা আসলে একটা সতর্কবার্তা। তারা বুঝিয়ে দিচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। আর নির্বাচনের গ্রহণযোগ্যতা না থাকলে সেই সরকারও কোনোভাবে টিকবে না। এখন আসি ডক্টর ইউনূসের ব্যক্তিগত এবং রাজনৈতিক সমীকরণে। কেন তিনি আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দিতে চাইছেন না? কেন তিনি এত ঝুঁকি নিয়েও একতরফা নির্বাচনের দিকেই এগোতে চাচ্ছেন? এর উত্তরটা খুব নির্মম এবং বাস্তব। ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন, যদি তিনি আওয়ামী লীগকে সামান্যতম স্পেস দেন, যদি তিনি আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দেন, তবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। দেখুন, গত ১.৫ বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সমর্থকরা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে, তাতে একটা বড় ধরনের ভয়ের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। ডক্টর ইউনূস হয়তো মনে করছেন আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতিতে ফিরে আসে বা ভবিষ্যতে ক্ষমতায় আসে, তবে তার নিজের এবং তার প্রতিষ্ঠানগুলো, যেমন গ্রামীণ ব্যাংক বা তার অন্যান্য উদ্যোগের অস্তিত্ব সংকট তৈরি হতে পারে। রাজনীতিতে এটা একটা সার্ভাইভাল গেম বা অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি চাইবেন যে কোনো মূল্যে আওয়ামী লীগকে দূরে রাখতে। প্রয়োজনে তিনি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার চেষ্টা করবেন। প্রয়োজনে তিনি দেশের ভেতরে কঠোর হবেন। কিন্তু এই একগুঁয়েমির ফল কি দেশের জন্য ভালো হবে?
আমরা কি আরেকটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি না? আমেরিকার এই চিঠি কিন্তু শেষ কথা নয়। এটা কেবল শুরু। আজ চিঠি এসেছে, কাল হয়তো ওয়াশিংটন থেকে সরাসরি ফোন আসবে। এরপর হয়তো ভিসা নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপও আসতে পারে। আমাদের দেশটা অর্থনৈতিকভাবে এমনিতেই বর্তমান সময়ে খুবই নাজুক অবস্থায় আছে। এর মধ্যে যদি আমরা পশ্চিমা বিশ্বের সাথে সংঘাতে জড়িয়ে পড়ি, তবে আমাদের রপ্তানি, বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাতের কি হবে? আমাদের অর্থনীতির মেরুদণ্ড একেবারেই ভেঙে যেতে পারে। আরেকটা বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি। গত ১.৫ বছর ধরে আমরা শুধু শুনেছি বিচার হবে, বিচার হবে। কিন্তু বাস্তবে আমরা আসলে কি দেখলাম? আমরা দেখলাম আওয়ামী লীগের হাজার, হাজার নেতাকর্মী যাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ছিল, তাদের কয়জনকে ধরে সুনির্দিষ্ট দুর্নীতির মামলায় বিচার করা হয়েছে? আমরা দেখেছি ঢালাও মামলা, আমরা দেখেছি রাজনৈতিক ব্লেম গেম। কিন্তু একজন চোরকে ধরে প্রমাণসহ বিচার করে শাস্তি দেওয়ার নজির কি খুব বেশি আছে? যদি সরকার গত ১.৫ বছরে আইনি প্রক্রিয়ায় স্বচ্ছভাবে বিচার করত, প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করত, তবে আজ হয়তো পুরো দলকে নিষিদ্ধ করার কথা তারা কোনোভাবেই চিন্তা করত না, বা এই বিষয়টি নিয়ে কোনো কিছু বলাও হতো না। সাধারণ মানুষও খুশি হতো, এমনকি আওয়ামী লীগের ভেতরে যারা সৎ রাজনীতি করতে চায় তারাও হয়তো খুশি হতো। কারণ দলের ভেতরে থাকা আগাছা পরিষ্কার হলে দলটির জন্যই ভালো হতো। কিন্তু সরকার সেই পথে কোনোদিনই হাঁটেনি। তারা বেছে নিয়েছে সহজ কিন্তু বিপজ্জনক পথ, পুরো দলটাকে নিষিদ্ধ করার প্রক্রিয়া। আর এখানেই তারা আন্তর্জাতিকভাবে আটকা পড়ে গেছে। কারণ গণতান্ত্রিক বিশ্বে আপনি চাইলেই মুখের কথায় একটা দলকে কোনোভাবেই মুছে ফেলতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে, সামনে কি হতে পারে? পরিস্থিতি বিশ্লেষণ করলে মনে হচ্ছে আগামী দিনগুলোতে চাপ আরো বাড়বে। সরকার হয়তো চেষ্টা করবে নির্বাচনের যে সিস্টেম রয়েছে সেটি নিয়ে এগিয়ে যাওয়া। হয়তো তারা চাইবে খুব দ্রুত নির্বাচনটা শেষও করে ফেলতে। কিন্তু সেই নির্বাচনের পরিবেশ কি কোনোভাবে শান্ত থাকবে? আওয়ামী লীগ যদিও এখন মাঠে নেই, তাদের নেতারা পলাতক, কিন্তু তাদের যে বিশাল ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী, তারা কি চুপ করে বসে থাকবে? আর আন্তর্জাতিক মহল যখন দেখবে তাদের কথা রাখা হচ্ছে না, তখন তারাও কি কোনোভাবে হাত গুটিয়ে বসে থাকবে? অনেকে আশঙ্কা করছেন দেশটা একটা বড় ধরনের অস্থিতিশীলতার দিকে, একটি অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে যাচ্ছে। মারামারি, কাটাকাটি, জ্বালাও পোড়াও, এই দৃশ্যগুলো আমরা আর দেখতে চাই না। কিন্তু রাজনীতির গতিপথ সেদিকে ইঙ্গিত করছে। ডক্টর ইউনূস যদি নমনীয় না হন আর আন্তর্জাতিক মহল যদি চাপ বাড়াতেই থাকে, তবে মাঝখান থেকে পিষ্ট হবে সাধারণ জনগণ। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।